গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ ইতিহাস থেকে আরো একটি ক্লাস, এবং আজকে আমরা আলোচনা করব হিস্ট্রি থেকে ক্লাস নাম্বার 3, অর্থাৎ ডিটেলস এবং এমসিকিউ। আমরা যে চ্যাপ্টার ভিত্তিক আলোচনা করছি সেই জায়গা থেকে কিন্তু প্র্যাকটিস ক্লাস, মানে আমাদের ক্লাস নাম্বার 3। অর্থাৎ এর আগে তোমরা দেখবে ষোড়শ মহাজন পদ, হর্ষঙ্ক বংশ, তারপর আমরা শিশুনাগ বংশ, নন্দ বংশ আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব মৌর্য সাম্রাজ্য থেকে। প্রত্যেকে যারা কানেক্ট আছো, আমাদের যে ক্লাস রুটিন আছে জানুয়ারি মাসের, আমার ক্লাস সকাল 7টা থেকে তোমরা পাচ্ছ, এবং অন্যান্য ক্লাস রুটিন এখানে আছে, তোমরা দেখে নাও। পাশাপাশি আমাদের অ্যাপ রয়েছে TWS একাডেমি অ্যাপ। এখানে কিন্তু বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি কিন্তু আমরা করাচ্ছি, পেড কোর্স তোমরা পাচ্ছ। এবং এখানে যে সমস্ত ব্যাচগুলো চলছে বর্তমানে, কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ, WKP ফাউন্ডেশন ব্যাচ, SSC GD ফাউন্ডেশন, NTPC গ্রুপ ডি ফাউন্ডেশন ব্যাচ, SSC গ্রুপ সি আমাদের রাজ্যের আপার প্রাইমারি, এছাড়া তুমি পাচ্ছ ANM GNM ব্যাচ। ঠিক আছে, নতুন ব্যাচ কিন্তু আছে, প্রত্যেকে একবার দেখে রাখো। যদি প্রয়োজন হয় অবশ্যই আমরা বলবো যে তোমরা অ্যাপ ডাউনলোড করো, এবং সেখানে পেড কোর্স অপশানে গেলেই ব্যাচগুলো তুমি দেখতে পাবে। তো আমরা আজকের আলোচনা শুরু করব, এবং এখানে প্রথমে দেখছো যে আলেকজান্ডার ভারত অভিযান, এই একটা পয়েন্ট লেখা আছে। দেন মৌর্য সাম্রাজ্য। আলেকজান্ডার, গ্রিক বীর আলেকজান্ডার, আলেকজান্ডার দ্য গ্রেট বলা হয়, পৃথিবীর ইতিহাসে একজন উল্লেখযোগ্য রাজা ছিলেন। তো আলেকজান্ডার সম্পর্কে আমরা যদি দেখি, তিনি খ্রিস্টপূর্ব 4th শতকের শেষ দিকে এই গ্রিক বীর আলেকজান্ডার ভারত আক্রমণ করছেন। তিনি ছিলেন ম্যাসিডন রাজ ফিলিপের পুত্র। তার গৃহশিক্ষক ছিল অ্যারিস্টটল। আলেকজান্ডারের নৌসেনাপতির নাম ছিল নিয়ারকাস। কিছু ছোট্ট ইনফরমেশন এখানে আছে। 327 খ্রিস্টপূর্বাব্দে প্রায় 40,000 সৈন্য সহ আলেকজান্ডার কিন্তু হিন্দুকুশ পর্বত অতিক্রম করে ভারতে প্রবেশ করছে। সেই সময় ভারতের রাজা কে ছিল ক্ষমতায়? ধননন্দ। নন্দবংশের রাজা ছিল ধননন্দ, এবং 327 সালের তিনি ভারতে প্রবেশ করছেন। এবং আমরা দেখব 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার সিন্ধু নদী অতিক্রম করে তক্ষশিলা রাজ্যে প্রবেশ করলে সেখানে সেই অঞ্চলের রাজা ছিল অম্ভি। বিনা যুদ্ধে প্রচুর উপঢৌকন সহ তার কাছে আত্মসমর্পণ করে। ডক্টর রমেশচন্দ্র মজুমদার মতে ভারতের ইতিহাসে দেশদ্রোহিতার এটাই ছিল প্রথম উদাহরণ। যাই হোক, তাহলে রাজা অম্ভি আটকালো তো না, বরং তাকে বিভিন্ন উপহার দিয়ে তার বশ্যতা স্বীকার করে নেয়। কারণ আলেকজান্ডারের সেই সময় যার নাম, যশ, খ্যাতি বা ক্ষমতা সম্পর্কে মানুষের ধারণা ছিল, তার ফলাফল কিন্তু এটা। পরবর্তী আমরা দেখব যে এই বছরই ঝিলাম চন্দ্রভাগা নদীর মধ্যবর্তী অঞ্চলের রাজা পুরুর কাছে তিনি প্রবল বাধা পাচ্ছেন। পুরু কিন্তু তাকে আটকাচ্ছেন, এবং পুরুর সঙ্গে একটা যুদ্ধ হয় আলেকজান্ডারের, সেটাকে আমরা বলি হিদাসপিসের যুদ্ধ। হিদাসপিসের যুদ্ধ বা ঝিলামের যুদ্ধ নামে পরিচিত। সালটা হচ্ছে 326 খ্রিস্টপূর্বাব্দে। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষা আসে যে হিদাসপিসের যুদ্ধ কত সালে হয়, ঠিক আছে, এবং এটি কার সঙ্গে কার হয়? রাজা পুরুর সঙ্গে গ্রিক বীর আলেকজান্ডারের হয়। তো আলেকজান্ডার এই যুদ্ধে জয়লাভ করে, এবং তারপরে আমরা যদি দেখি আলেকজান্ডার সম্পর্কে যে ইনফরমেশন গুলো আছে, তার ঘোড়ার নাম ছিল বুসিফেলাস। অনেক পরীক্ষা জিজ্ঞাসা করা হয়। তিনি কিন্তু 323 খ্রিস্টপূর্বাব্দে তিনি কিন্তু ব্যাবিলন, মিশরের ব্যাবিলনে আলেকজান্ডার মারা যাচ্ছে মাত্র 32 বছর বয়সে। তাহলে তার ভারত জয়ের স্বপ্ন, ভারত জয় কিছুটা করলেও শেষ পর্যন্ত আর কিন্তু তিনি নিজেই যখন বেঁচে নেয়, আর সাম্রাজ্য বিস্তারের প্রশ্নই আসে না, এখানে এন্ড হয়ে গেল। আলেকজান্ডার হিন্দুকুশ পার হওয়ার পর ভারতে মোট 2 বছর 5 মাস মতো ছিল, প্রায় 29 মাস ছিল বলে ঐতিহাসিকরা মনে করেছে। তো আমরা ধননন্দের কথা পাচ্ছি যে মহাপদ্মনন্দের পরবর্তী যে শেষ রাজা নন্দবংশের, সেটা হচ্ছে ধননন্দ। এবং ধননন্দের সময় গ্রিক আলেকজান্ডার তখন ভারতে আসছে। তার সমসাময়িক গ্রিকরা তাকে আগ্রামেস বলতো। কাকে? ধননন্দকে। এবং এই ধননন্দের কিন্তু একটা ভালো সামরিক বাহিনী ছিল, ঠিক আছে। এবং সেই সময় আমরা জানি যে ক্ষত্রিয় রাজা চন্দ্রগুপ্ত মৌর্য তার ব্রাহ্মণ মন্ত্রী কৌটিল্যের সাহায্যে
শেষ ধর্মনন্দ রাজা ধর্মনন্দকে সিংহাসনচ্যুত করে মগধের সিংহাসনে মৌর্য বংশ প্রতিষ্ঠা করছেন। তাহলে এই ইনফরমেশন তোমরা অলরেডি জানো। তাহলে ধর্মনন্দের পরবর্তী রাজা আমরা পাচ্ছি মগধে, সেটা কি? চন্দ্রগুপ্ত মৌর্য। এবং নতুন যে সাম্রাজ্য শুরু হচ্ছে সেটার নাম হচ্ছে মৌর্য সাম্রাজ্য, দ্য মৌর্য ডাইনেস্টি। 324 খ্রিস্টপূর্বাব্দ থেকে কিন্তু এটা শুরু হচ্ছে, 3 to 4 BC থেকে এটা শুরু হচ্ছে এই মৌর্য সাম্রাজ্যের। খ্রিস্টপূর্ব মানে 324 থেকে যত দিন যাবে মানে কি আমরা জিরোর কাছাকাছি চলে আসবো, 324 থেকে কমবে। তো প্রথম রাজা তাহলে মৌর্য সাম্রাজ্যের চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যের পরে কে রাজা হন? বিন্দুসার, তার পুত্র। তারপর কে হন? সম্রাট অশোক। মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা যদি প্রশ্ন আসে কি হবে? সম্রাট অশোক এই বংশের শ্রেষ্ঠ রাজা। এবং অশোকের পরে আরো অনেক রাজা রাজত্ব করেছে, এবং পরবর্তী একদম শেষ রাজা যদি বলো এই মৌর্য সাম্রাজ্যের, উত্তর কি হবে? উত্তর হবে বৃহদ্রথ, মৌর্য বংশের শেষ রাজা। তাহলে মৌর্য সাম্রাজ্য সম্পর্কে আমাদের যে ইনফরমেশন গুলো মনে রাখতে হবে, যে মৌর্য বংশ ভারতের ইতিহাসে কোন সময় শুরু হচ্ছে বা মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে, পাশাপাশি মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজাকে, শেষ রাজাকে, এবং এই সময় উল্লেখযোগ্য কি ঘটনা ঘটে, ঐতিহাসিক যে ইনফরমেশনগুলো আমরা পাচ্ছি তার রেসপেক্টে এই যে বিভিন্ন প্রথম তিনজনের সম্পর্কে আমরা কিন্তু খুব ভালো ইনফরমেশন আছে, অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার এবং অশোক সম্পর্কে। তার পরবর্তী অনেক রাজা সম্পর্কে খুব একটা ভালো ইনফরমেশন আমরা ইতিহাসে পাইনি। তো মৌর্য বংশের বা মৌর্য সাম্রাজ্যের যদি আমরা বলি রাজধানী কোথায় ছিল, উত্তর কি হবে? মৌর্য সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল কেউ বলতে পারবে? মৌর্য সাম্রাজ্য কোথায় গড়ে উঠছে? মগধেই। ধর্মনন্দের সময় রাজধানী কি ছিল নন্দ বংশে? পাটলিপুত্র। তাদেরও একই, পাটলিপুত্র ছিল। পাটলিপুত্র ছিল এই মৌর্য সাম্রাজ্যের রাজধানী, এটা আমরা প্রত্যেকে মনে রাখবো। তাহলে মৌর্য সাম্রাজ্যে যদি আমরা রাজাদের লিস্ট দেখি, মৌর্য সাম্রাজ্যের প্রথম রাজা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, এটা আমরা প্রত্যেকে জানি। তারপর বিন্দুসার, অশোক, কুণাল, জলৈকা, সম্প্রতি, দশরথ, শালিশোক, শতভাম্বা, বৃহদ্রথ। এই হচ্ছে লাস্ট মৌর্য সাম্রাজ্যের শেষ রাজা। এখানে আমরা লিখে রেখেছি প্রতিষ্ঠাতা, শ্রেষ্ঠ রাজা এবং শেষ রাজা। এই পেজটা তোমরা নোট করতে পারো, ইনফরমেশন আছে। তো এই মৌর্য সাম্রাজ্যের প্রথম রাজা চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে কিছু প্রশ্ন পরীক্ষা আসে। তার রাজত্বকাল তোমরা দেখতে পাচ্ছ 324 থেকে 300 BC, এবং টোটাল মৌর্য সাম্রাজ্য 324 থেকে 187 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত মগধে রাজত্ব করেছে। তো এই মৌর্য সাম্রাজ্যের প্রথম রাজা চন্দ্রগুপ্ত মৌর্য প্রায় 24 বছর রাজত্ব করেছে। এবং চন্দ্রগুপ্ত মৌর্য নাম স্মরণ রাখার জন্য মহীশূরের শ্রবণ বেলগোলায় চন্দ্রগিরি নামক এক গুহা নির্মিত হয়। ঐতিহাসিক রাধাকুমুদ মুখোপাধ্যায়ের মতে চন্দ্রগুপ্ত হলেন ভারতের প্রথম ঐতিহাসিক সার্বভৌম সম্রাট। এই পয়েন্টটা কিন্তু পরীক্ষা আসে যে ভারতের প্রথম ঐতিহাসিক সার্বভৌম সম্রাট কাকে বলা হয়? চন্দ্রগুপ্ত মৌর্যকে বলা হয়। তো চন্দ্রগুপ্ত মৌর্যের এই টোটাল তার সাম্রাজ্যের সময়কালে আমরা যদি দেখি, তার যে ইনফরমেশন গুলো মূলত পরীক্ষা আসে, তার মধ্যে তার উপাধি কি ছিল, গ্রিকরা তাকে কি বলতো? আমরা আগ্রামেস দেখেছি, বলতো কাকে? ধর্মনন্দকে। আর চন্দ্রগুপ্ত মৌর্যকে বলতো স্যান্ড্রোকোট্টাস, এটা বলতো। তার প্রধানমন্ত্রী ছিল চাণক্য বা বিষ্ণুগুপ্ত বা কৌটিল্য, এবং তার লেখা একটা রাজনীতি সংক্রান্ত বই, সেটা হচ্ছে অর্থশাস্ত্র। অনেক সময় প্রশ্ন আসে যে অর্থশাস্ত্র কে রচনা করেন? উত্তর কি হবে? কৌটিল্য। অর্থশাস্ত্র কি বিষয়ে লেখা হয়? রাজনীতি বিষয়ে লেখা হয়। এটা কোনো আর্থিক বই নয়, রাজনীতি সংক্রান্ত বই। সেই বিষয়বস্তু এখানে আছে। এবং কৌটিল্যের অনেক জায়গায় বিষ্ণুগুপ্ত বা চাণক্য বলে বলা হয়েছে, এবং তিনজন একই ব্যক্তি, এটা আমাদের মনে রাখতে হবে। এবং চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে আমরা দেখব যে জৈন ধর্ম গ্রহণ করে।
জৈন ধর্ম গ্রহণ করে জৈন রীতিনীতি অনুসারে শেষ পর্যন্ত অনশনে প্রাণত্যাগ করেছিলেন। তো এই যে শ্রবণবেলগোলা নামক স্থানে জৈন প্রথা অনুসারে প্রায় প্রবেশন বা এটা আমরা বলতে পারি অনশনে কিন্তু প্রাণত্যাগ করেন। এই সময় তাকে চন্দ্রগুপ্ত মুনি বলা হতো। এবং চন্দ্রগুপ্ত মৌর্যের সময় গ্রিক রাজা সেলুকাসের দূত হিসেবে মেগাস্থেনিস ভারতে আসে। এই মেগাস্থেনিস তার লেখা একটা বিখ্যাত বই যার নাম হচ্ছে ইন্ডিকা। প্রশ্ন আসে ইন্ডিকা বইটির লেখক কে? উত্তর হবে মেগাস্থেনিস। আরো কোশ্চেন আসে যে মেগাস্থেনিস কার দূত হিসেবে ভারতে এসেছিলেন? উত্তর হবে গ্রিক রাজা সেলুকাসের দূত। আবারও আসে যে মেগাস্থেনিস কার সময় আসে, কোন রাজার আমলে আসে? উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে। তাহলে এই ছোট ইনফরমেশন এখানে আছে, তোমরা নোট করবে। তো চন্দ্রগুপ্ত মৌর্যের পর তার পুত্র বিন্দুসার কিন্তু সিংহাসনে বসছে এবং তার সিংহাসনের সময়কাল 300 থেকে 273 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এখানে বিন্দুসার কথার অর্থ হচ্ছে এক বিন্দু অসার, অসার মানে 20। তো এই যে কৌটিল্য, আমরা জানি যে চন্দ্রগুপ্ত মৌর্যকে প্রশিক্ষণ দিয়েছে ছোটবেলা থেকে তাকে বড় করে, এবং তাকে সমস্ত দিক থেকে পারদর্শী যুদ্ধবিদ্যা শিক্ষা অন্যান্য সমস্ত দিক থেকে রেডি করেছেন তিনি। এবং এরকম কাহিনীও আছে যে চন্দ্রগুপ্ত মৌর্যকে তোমার বলা হচ্ছে যে কৌটিল্য খাবারের সঙ্গে সামান্য সামান্য করে বিষও মেশাতেন, যাতে শত্রুরা আসলে বিষ খেতে খেতে ওইটা তার শরীরে যেন রেজিস্ট্যান্স হয়ে যায়, অর্থাৎ সে সহ্য ক্ষমতা তার জন্য চলে আসে। এরকম একটা সময় বলা হচ্ছে যে তার চন্দ্রগুপ্ত মৌর্যের স্ত্রী যখন গর্ভবতী থাকে সেই সময় এক সময় চন্দ্রগুপ্ত মৌর্যের খাবার তিনি খেয়ে ফেলেন। পরবর্তী সময় দেখা যাচ্ছে যে তার যে সন্তান হয় বিন্দুসার, অনেক মতে এটা বলা হয়েছে যে প্রথম থেকেই একটু অসুস্থ প্রকৃতির ছিলেন এবং তাকে বিন্দুসার নামকরণ করা হয়, অর্থাৎ এক বিন্দু অসার। এই যাই হোক, এরকম একটা ইতিহাস কাহিনী আছে, যদিও এর সত্যতা কতটা আমার জানা নেই। এটা আমরা মনে না রাখলেও চলবে, জাস্ট নামের সার্থকতা নিয়ে কয়েকটা কথা। তো এই যে চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র বিন্দুসার, এটা বলার উদ্দেশ্য একটাই যে এর পরবর্তী রাজা সম্পর্কে আমরা যখন বলবো অশোক, সম্রাট অশোক তার 99 জন ভ্রাতাকে হত্যা করে সিংহাসনে বসছেন। এই গল্পটা বলার উদ্দেশ্য এটাই যে তার যে আদৌ 100টা সন্তান ছিল এটা অনেক ঐতিহাসিক বলেছে, আবার অনেক ঐতিহাসিক অস্বীকারও করেছে, অনেকটা ভিত্তিহীন কাল্পনিক বলে মনে করেছেন। যাই হোক, অর্থাৎ তিনি ছোট থেকে অসুস্থ ছিলেন এবং তার পক্ষে এতটা সন্তান এটা মানে পসিবল না বলে অনেক ঐতিহাসিক ধারণা করেছেন। তো বিন্দুসার সম্পর্কে যে প্রশ্ন আসে তার উপাধিটা কি ছিল? অমিত্রঘাত উপাধি কার ছিল? অমিত্রঘাত উপাধি ছিল বিন্দুসারের, যার অর্থ হচ্ছে শত্রু নিধনকারী। এই উপাধি নিয়ে তিনি সিংহাসনে বসছেন এবং বিন্দুসার দেখা যাবে যে তিনি আজীবক সন্ন্যাসীদের নানাভাবে সাহায্য করেন এবং তিনি আজীবকদের জন্য একটা বারবারা গুহা দান করেন, এটাও কিন্তু পরীক্ষা আছে। এবং বিন্দুসারের আমলে তক্ষশিলায় একবার বিদ্রোহ হয় এবং সেই বিদ্রোহ দমনে তার পুত্র অশোককে তিনি পাঠিয়েছিলেন নিয়ন্ত্রণে, এবং পরবর্তী বিদ্রোহে তার জ্যেষ্ঠ পুত্র সুসীমাকে পাঠিয়েছিলেন। যাই হোক, তো বিন্দুসারের পরবর্তী রাজা আমরা দেখবো অশোক। সম্রাট অশোক 273 খ্রিস্টাব্দে সিংহাসনে বসছে এবং 232 পর্যন্ত তার সিংহাসনের সময়কাল। সম্রাট অশোকের লাইফটাকে দুটো পার্টে ঐতিহাসিকরা আলোচনা করেছেন, কলিঙ্গ যুদ্ধের আগে এবং কলিঙ্গ যুদ্ধের পরে। সম্রাট অশোক, যাকে বলা হয় অশোকা দ্য গ্রেট, ভারতের ইতিহাসে যত সম্রাট এসছে তার মধ্যে সম্রাট অশোক, সম্রাট আকবর, এদের নাম কিন্তু প্রথম সারিতে থাকে। তো সম্রাট অশোকের জীবনটা দুটো পর্যায়ে ভাগ করা হয়। একটা কলিঙ্গ যুদ্ধ, তোমরা প্রত্যেকে জানো যে 261 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ কলিঙ্গ যুদ্ধ হয়। তিনি সিংহাসনে বসছেন 273 তিনি সিংহাসনে বসছেন। 273 সিংহাসন বসার পর 4 বছর পরে 269 খ্রিস্টপূর্বাব্দে তার হচ্ছে রাজ্যাভিষেক হচ্ছে। রাজ্যাভিষেক হচ্ছে 269, অর্থাৎ 4 বছর পরে।
অনেক জায়গায় লেখা আছে ভাতৃবিরোধের জন্য বিলম্ব হয়েছে এত পর। তো 269 সিংহাসনে বসার পরে আনুমানিক 261 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ কলিঙ্গ জয় করেন। তার ইতিহাসে বা মৌর্য সাম্রাজ্যের ইতিহাস বলো বা ভারতের ইতিহাসে এই কলিঙ্গ জয়টা একটা ইম্পর্টেন্ট জায়গা নিয়েছে। কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে অনেক ঐতিহাসিক অনেক কথা লিখেছেন। বহু মানুষ এখানে মারা যাচ্ছে এবং সম্রাট অশোকের এই কলিঙ্গ যুদ্ধের পরে দেখা যাবে তিনি আর যুদ্ধ টোটাল ত্যাগ করছেন, আর যুদ্ধ তিনি করেননি। তার মানসিকভাবে তিনি কিন্তু অনেকটা প্রভাবিত হয়েছেন, কারণ বহু মানুষ এই যুদ্ধে মারা যায়, লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছে বলে ঐতিহাসিকরা মনে করেছেন। তো 261 BC কলিঙ্গ যুদ্ধ, এটা একটু ইনফরমেশনটা আমাদের মনে রাখতে হবে। পাশাপাশি অশোক তার সময়ে আমরা দেখব যে তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়, থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল, দেখবে 250 বা 51 এই সময়কালে, এই খ্রিস্টপূর্বাব্দ নাগাদ তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়, থার্ড বৌদ্ধ সম্মেলন বা সংগীতি হয়। তৃতীয় বৌদ্ধ সংগীতি কার সময় হয়? এটা হয়েছিল কোথায়? পাটলিপুত্রে হয়। এটা হয়েছিল পাটলিপুত্রে। 3টি বৌদ্ধ সম্মেলন আরো একটি পরে পাবো কনিষ্কের সময় হয়, কুষাণ সম্রাট কনিষ্কের সময়ে চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়। তো এর আগে একদম প্রথমটা হয়েছে অজাতশত্রুর সময়, আমরা দেখেছি হর্ষাঙ্গ বংশের রাজা, তারপর কালাশোক শিশুনাগ বংশে রাজা ছিল, তারপর আমরা দেখব অশোকের সময় হয় তৃতীয় বৌদ্ধ সম্মেলন। তো সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের পরে বৌদ্ধ ধর্ম গ্রহণ করছেন এবং তারপর কিন্তু তিনি আর যুদ্ধ টোটালি ছেড়ে দিচ্ছেন এবং জনকল্যাণমূলক কাজে নিয়োজিত হচ্ছেন। প্রজা কল্যাণে তিনি কিন্তু সারা জীবনটা পার করে দেন পরবর্তী। তো এই যে অশোকের কলিঙ্গ যুদ্ধের আগে তার ভাতৃ বিরোধ প্রচুর হয়েছে এবং তাদের অনেককে তিনি হত্যা করেছেন। কলিঙ্গ যুদ্ধ টোটালটা মিলিয়ে এই আগে পর্যন্ত বলা হয় চণ্ডাশোক, পরবর্তী লাইফ বৌদ্ধ ধর্ম গ্রহণ করার পরে তারপরে বলা হচ্ছে ধর্মাশোক। ঠিক আছে, তো অশোক সম্পর্কে বেসিক এই ইনফরমেশনগুলো আমাদের মনে রাখতে হবে। তারপরেও আছে অশোক, যাকে বলা হচ্ছে যে পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ নরপতিদের মধ্যে একজন অন্যতম। অশোকের প্রধান যে শিলালেখ পাওয়া গেছে, 14টি প্রধান শিলালেখ পাওয়া যায় এবং অপ্রধান শিলালেখ হচ্ছে 2টি। অর্থাৎ এই 14টি শিলালেখের মধ্যে এই পাথর খোদাই করে শিলালেখ নির্মাণ দেখা যাচ্ছে লেখা, এটা অশোকের সময় শুরু হয়। ত্রয়োদশ শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধের কথা বলা হয়েছে। এই 14টির মধ্যে 13তম যে শিলালেখ পাওয়া গেছে সেখানে কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা বা সেই সম্পর্কে বলা হয়েছে। ঐতিহাসিক জেমস প্রিন্সেপ অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেছেন 1837 সালে। এখানে সব ইনফরমেশন লেখা নেই, তবু কিছু কিছু আছে এখানে, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অশোক সম্পর্কে বলা হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে 273 অব্দে আমরা যেটা বললাম তিনি সিংহাসন আরোহণ করছেন এবং তার রাজ্যাভিষেক হয় আরো 4 বছর পর 269 অব্দে, ভাতৃবিরোধের বিলম্বের কারণ। পরবর্তীতে আমরা যে ইনফরমেশন পাচ্ছি যে দিব্যপ্রধান বা সিংহলী গ্রন্থ মহাবংশ থেকে জানা যায় যে অশোক তার 99 জন ভ্রাতাকে হত্যা করে সিংহাসনে বসেন, এর জন্য তিনি চণ্ডাশোক নামে পরিচিত। যাই হোক, তো সিংহল ইতিবৃত্ত অর্থাৎ দীপবংশ মহাবংশ যেগুলো পালি ভাষায় রচিত, তো এই যে 99 জন ভ্রাতাকে হত্যা করেছে এটা নিয়ে কিন্তু ঐতিহাসিকদের মতভেদ আছে। এটা অনেকটা কাল্পনিক বলে ধরা হয়েছে। কিছু ভ্রাতা থাকতে পারে তাদের হত্যা করে সিংহাসনে বসছেন, এটা ঠিক আছে, বাট একেবারে 99 জন হত্যা করে বসেছে এটার সত্যতা নেই। আচ্ছা, কলিঙ্গ রাজ্য জয় এটা আমরা বুঝলাম। অশোকের পরবর্তী সম্রাটগুলোর মধ্যে আমরা অলরেডি প্রথম পেজে বলে দিয়েছি, অশোকের পর মগধের সিংহাসন যে সকল রাজারা বসেন তাদের সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। দেখো, ইতিহাস বিষয়টা এমন নয় যে সব ভুল আবার সব সঠিক একবারে বলা যায় না, কারণ বিভিন্ন সময় বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন রকম কথা একজনের সম্পর্কে লিখেছেন। আজকের দিনে তুমি সংবাদপত্র যদি বলো, একটা খবর নিয়ে 5টা সংবাদপত্র 5 রকম লিখলেও কিছুটা জিনিস তুমি মিল পাবে, ঠিক আছে, সেটা মনে হবে ঠিক আছে। তো সেইগুলোই কিন্তু নেওয়া হয়েছে, 5টা ঐতিহাসিক 5 রকম লিখলে সেই জায়গায় জিস্ট
কি ছিল, সেইভাবে কিন্তু ঐতিহাসিকরা বিষয়টাকে অ্যাকসেপ্ট করেছেন। এবং বর্তমান বৈজ্ঞানিক বিভিন্ন পদ্ধতি, কার্বন ডেটিং ইত্যাদি ফলে বিভিন্ন সময়কালগুলো কিন্তু জানা সম্ভব হয়েছে যে এটা এই সময়ের লিপি বা এর আগের কি পরের, এইগুলো উদ্ধার করা যাচ্ছে। যাই হোক, তো অশোকের পরবর্তী যে রাজাগুলো ছিল তাদের সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য খুব একটা পাওয়া যায়নি, তবে যে সমস্ত রাজার নাম পাওয়া গেছে, কুণাল, জলৈকা, সম্প্রতি, দশরথ, শালিশোক, শতভাম্বা, বৃহদ্রথ। সর্বশেষ মৌর্য সম্রাট হচ্ছে বৃহদ্রথ, 187 খ্রিস্টপূর্বাব্দে, মতান্তরে 185 আছে। যাই হোক, তাকে হত্যা করেন তার ব্রাহ্মণ সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ। এখানে দেখো, পুষ্যমিত্র শুঙ্গ নামটা মনে রাখো যে তিনি বৃহদ্রথকে হত্যা করছে। কে ছিল? বৃহদ্রথের একজন ব্রাহ্মণ সেনাপতি, এবং তিনি তাকে হত্যা করলে মৌর্য বংশ এখানে স্টপ, নতুন একটা বংশ শুরু হচ্ছে, শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করছে। যাই হোক, তো আমরা এখানে একটু গল্প, ছোটখাটো ইনফরমেশন আছে। দেখো, একটা বিষয় তুমি যখন শুরু করবে একটু পড়তে হবে, কনসেপ্ট একটু রাখতে হবে, নয়তো কোশ্চেন তুমি যতই করো বিষয়টা যদি না জানা থাকে মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে, কিছুদিন মনে থাকবে, তারপর দেখবে ভুলে যাচ্ছে। মৌর্য সম্পর্কে আমি খুব বেশি কিন্তু বলিনি, খুব বেশি লেখা নোট এখানে নেই, অল্প কিছু আছে, তবুও যেগুলো আছে এফেক্টিভ। এবং এই টপিক থেকে আমরা কি ধরনের কোশ্চেন পরীক্ষায় পাবো দেখো। নিম্নলিখিত কোন সংস্কৃত নাটকে কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দদের পতন স্পষ্টভাবে অঙ্কিত হয়েছে? এটা অনেকে তোমরা জানো, অনেকে জানো না। উত্তর কি হবে বলো? মৃচ্ছকটিকম, যার রচয়িতা হচ্ছে শূদ্রক। দেবী চন্দ্রগুপ্ত লিখেছেন কে? বিশাখ দত্ত। মত্তবিলাস প্রহসন কে লিখেছে বলো? মুদ্রা রাক্ষস, এটা লিখেছে বিশাখ দত্ত। তো বিশাখ দত্ত রচিত এই মুদ্রা রাক্ষস নাটকে নন্দদের পতন চন্দ্রগুপ্ত মৌর্য কৌটিল্যের হাতে, সেটা স্পষ্টভাবে অঙ্কিত হয়েছে। কোশ্চেন নাম্বার 2, গ্রিক লেখকদের রচনায় কাকে স্যান্ড্রোকট্টস বলা হয়েছে? কোশ্চেন নাম্বার 2, এখানে রাইট অ্যান্সার কি হবে? স্যান্ড্রোকট্টস বলা হয়েছে কাকে? অশোক, বিন্দুসার, চন্দ্রগুপ্ত মৌর্য, ধননন্দ। সঠিক উত্তর অপশন সি হবে, চন্দ্রগুপ্ত মৌর্য তাকে বলা হয়েছে স্যান্ড্রোকট্টস। গ্রিকরা তাকে স্যান্ড্রোকট্টস বলতো, ধননন্দকে কি বলতো? আগ্রামেস। তো চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে আসেন কে? কে ভারতে এসেছিলেন সেই সময়? দেখো, কোশ্চেন গুলো কিন্তু খুব পরীক্ষা আসে। অপশনে ফাসিয়ান, ব্র্যাকেটে ফাইহেন, সুয়ানজাং, হিউয়েনসাং, মেগাস্তিনিস, স্ট্রাবো। সঠিক উত্তর কি হবে? তাহলে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে আসেন মেগাস্তিনিস, যার লেখা বই হচ্ছে ইন্ডিকা। এটা তোমাদের মনে রাখতে হবে, পরীক্ষা আসে যে ইন্ডিকা বইটির লেখককে? মেগাস্তিনিস। হিউয়েনসাং কার সময় আসে মনে আছে তোমাদের? হর্ষবর্ধনের সময় আসে। পৌষ্যবতী বংশের রাজা হর্ষবর্ধন, তার সময় হিউয়েনসাং ভারতে আসছেন। হিউয়েনসাং হ এবং হ, এটা মনে রাখলে কিন্তু তুমি একটা মনে রাখতে পারবে, সিমিলারিটি পাচ্ছ। ফাহিয়েন আসে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়। দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তিনি কিন্তু গুপ্ত বংশের রাজা। দ্বিতীয় চন্দ্রগুপ্ত কিন্তু গুপ্ত ডাইনেস্টি, গুপ্ত রাজা, এটা কিন্তু মৌর্য রাজা নয়, গুপ্ত বংশের রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যার সময় এসছেন ফাহিয়েন। ফোকো কিং লিখেছেন। হিউয়েনসাং লেখা বৈশি ইউকি। অশোকের লিপি ও ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন কে? এটা কিন্তু আমি বললাম অলরেডি। উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 4, অশোকের লিপি বা ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেছেন অপশন বি জেমস প্রিন্সেপ, সালটা 1837 সালে। কোশ্চেনটা কিন্তু পরীক্ষা আসে, মনে রাখতে হবে। যারা নতুন আছো স্টুডেন্ট তাদের কথা আমি বলছি, যারা পুরনো স্টুডেন্ট তারা কিন্তু অনেকটাই জানো। অশোকের রুম্মিন্দের স্তম্ভ, এটি একটি স্তম্ভ চিহ্নিত করে বুদ্ধের, এটা বুদ্ধ মানে গৌতম বুদ্ধের কথা বলছি,
গৌতম বুদ্ধের কথা বলা হচ্ছে। গৌতম বুদ্ধের জন্মটাকে চিহ্নিত করছে নাকি বোধিলাভ, প্রথম বাণী প্রচার নাকি মৃত্যু? এক একটা স্ট্যাচু বা স্তম্ভ এক একটা বিষয়টাকে কি করছে, রিপ্রেজেন্ট করছে। তো এখানে এই রুমিন্দের স্তম্ভ, অশোকের এই স্তম্ভটি গৌতম বুদ্ধের জন্ম সম্পর্কে চিহ্নিত করে। অশোকের শিলালেখতে কোন লিপির ব্যবহার রয়েছে? অশোকের শিলালেখতে কোন লিপির ব্যবহার রয়েছে? ব্রাহ্মী লিপি, দেবনাগরী, গুরুমুখী নাকি সংস্কৃত? সঠিক উত্তর কি হবে? আমরা এখানে অপশন এ করব, ব্রাহ্মী লিপি। কৌটিল্যের অর্থশাস্ত্র কিসের সঙ্গে সম্পর্কিত? দেখো কোশ্চেনগুলো পরীক্ষার প্রশ্ন, এটা অলরেডি আমরা আলোচনা করেছি। সব লেখা না থাকলেও অনেক কথা কিন্তু যেগুলো বলা হয়েছে ইম্পর্টেন্ট, পরীক্ষায় এসছে এরকম প্রশ্নও কিন্তু আমি আলোচনা করলাম। কৌটিল্যের অর্থশাস্ত্র হচ্ছে রাজনৈতিক শাসন সংক্রান্ত, রাজনীতি বিষয়ক। কোশ্চেন নাম্বার 8, কোন শিলালেখতে অশোক কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা ও যুদ্ধ পরিত্যাগের কথা বিবৃত করেছিলেন? মাস্কি লিপি, ত্রয়োদশ শিলালিপি, একাদশ নাকি দশম শিলালিপি? কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা এটা আমরা অলরেডি বলেছি, তাহলে কততম লিপি? ত্রয়োদশ, অর্থাৎ 13তম লিপিতে অশোক কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা এবং যুদ্ধ পরিত্যাগের কথা এখানে বিবৃত করেছেন। কোন সম্রাটকে তার শিলালেখতে দেবরাং প্রিয় প্রিয়দর্শী বলা হয়েছে? এটা কি অশোকের সম্পর্কে নাকি বিন্দুসার, হর্ষবর্ধন নাকি চন্দ্রগুপ্ত মৌর্য? কোশ্চেনটা ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। দেবরাং প্রিয় প্রিয়দর্শী এই উপাধি কে নিয়েছিলেন? সম্রাট অশোক। অপশন ডি এখানে সঠিক উত্তর হবে। কোশ্চেন নাম্বার 10, কোন গ্রিক দূত চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় আসেন? প্রশ্নটা আরো একবার আলোচনা আমরা করেছি অলরেডি, তোমরা দেখে থাকবে। সঠিক উত্তর কি হবে? উত্তর হবে মেগাসথেনিস আসে, সেলুকাসের দূত। সেলুকাসের দূত হিসেবে মেগাসথেনিস এসেছিল। নিম্নলিখিত কোন বক্তব্যটি ভুল? ভুল বক্তব্যটি তোমাকে আইডেন্টিফাই করতে হবে। কৌটিল্য ছিলেন চন্দ্রগুপ্তের পথ প্রদর্শক পরামর্শদাতা। কৌটিল্য এটা চন্দ্রগুপ্ত মৌর্যের পথ প্রদর্শক পরামর্শদাতা, এটা কিন্তু সঠিক আছে। চন্দ্রগুপ্তের উত্তরাধিকারী হন তার পুত্র বিন্দুসার, এটাও তো সঠিক আছে নাকি? চন্দ্রগুপ্ত গ্রিকদের কাছে পরিচিত ছিল অমিত্রঘাত হিসাবে। চন্দ্রগুপ্ত দক্ষিণ ভারতে অনশনে প্রাণ ত্যাগ করেন, এটাও সঠিক আছে। তাহলে অমিত্রঘাত উপাধি চন্দ্রগুপ্ত মৌর্যের ছিল না, এটা আমরা কার ছিল জানি? অমিত্রঘাত উপাধি ছিল বিন্দুসারের। তাহলে কোশ্চেন অনুসারে আমরা অপশন সিটা নেব, যে এই অপশনটি ভুল আছে, এই বক্তব্যটি ভুল আছে, কারণ অমিত্রঘাত উপাধি ছিল বিন্দুসারের উপাধি, আর চন্দ্রগুপ্ত গ্রিকদের কাছে স্যান্ড্রোকোট্টোস নামে পরিচিত ছিল। কোথায় বলা হয়েছে মৌর্যরা শূদ্র বর্ণের অন্তর্ভুক্ত ছিল? দেখো বিভিন্ন ঐতিহাসিক তথ্যে বিভিন্ন রকম ইনফরমেশন আছে, তার মধ্যে কোন ঐতিহাসিক গ্রন্থে বলা হয়েছে এটা? পুরাণ, জাতক, পূর্বা ইউরোপীয় রচনা। কোথায় আমরা পাচ্ছি এটা? পুরাণে বলা হয়েছে যে মৌর্যরা ছিল শূদ্র বর্ণের, কিন্তু এটা অনেক জায়গায় বলা হচ্ছে না, চন্দ্রগুপ্ত মৌর্য ছিল ক্ষত্রিয় বংশভূত। কোন সূত্রে বলা হয়েছে যে শ্রীনগরের স্থপতি হচ্ছে অশোক? শ্রীনগর শহরের স্থপতি হচ্ছে অশোক, এটি কোন সূত্রে বলা হয়েছে? রাজতরঙ্গিনী, দিব্যদান, তারানাথের তিব্বতের ইতিহাস। অপশন ডি মহাবংশ। শ্রীনগর কাশ্মীরের রাজধানী ছিল, বর্তমান জম্মু কাশ্মীর তার রাজধানী হিসেবে আছে শ্রীনগর, এটি কাশ্মীরে। এবং কাশ্মীরের ইতিহাস আমরা পাচ্ছি রাজতরঙ্গিনী, কবি কলহন রচিত। কবি কলহন রচনা করেছে রাজতরঙ্গিনী, এটা আমরা প্রত্যেকে জানি।
কোশ্চেন নাম্বার 14, কোন গ্রিক রাষ্ট্রদূত মৌর্য রাজসভায় অবস্থান করেননি? এই কোশ্চেনটা একটু টাফ কোশ্চেন, যদিও দেখো মেগাস্থিনিস এসেছিল আমরা জানি, এটা বলেছে করেননি, এটা তোমরা নোট করে নিতে পারো। ডিওডোরাস এই গ্রিক আসেনি, বাদ বাকি ডিওনিসিয়াস বা ডেইমাক্স তারা কিন্তু এসেছিল। মৌর্য যুগে কন্টকা শোধনাগার বলতে কি বলা হতো? উত্তর কি হবে? উত্তর হবে ফৌজদারি আদালত, অপশন ডি। মৌর্য যুগে বংশানুক্রমিক সৈনিকরা কি নামে পরিচিত ছিল? বংশানুক্রমিক সৈনিকরা কি নামে পরিচিত ছিল? উত্তর হবে মৌলা। বারাবার পাহাড়ের লোমাসা ঋষি গুহা, দেখো বারাবার সেটা একটা দান করেছিল আজীবকদের, সেটা হচ্ছে সম্রাট বিন্দুসার। আর এটা হচ্ছে লোমাসা ঋষি গুহা অশোকের দ্বারা কাদের প্রদান করা হয়েছিল? এটা অশোক দিয়েছিল, এটাও আজীবক সন্ন্যাসীদের দিয়েছিল। কোন বংশ মৌর্য বংশের অব্যবহিত উত্তরসূরি ছিল, অর্থাৎ ঠিক পরের উত্তরসূরি কে ছিল এবং মগধ সাম্রাজ্য শাসন করেছিল? অর্থাৎ মৌর্য বংশের পরবর্তী বংশের নাম কি? আমরা মৌর্য বংশের শেষ রাজা বলেছি বৃহদ্রথ, এবং বৃহদ্রথকে হত্যা করে পুষ্যমিত্র শুঙ্গ, তিনি শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করবেন। অপশন বি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। তো আমাদের আলোচনা এখানে এন্ড হচ্ছে। প্রত্যেকে যারা ক্লাসে ছিলে, তাহলে মৌর্য সাম্রাজ্য সম্পর্কে আমরা অল্প ইনফরমেশন আছে এবং কিছু কোশ্চেন আছে যেগুলো খুব পরীক্ষা আসে এবং এফেক্টিভ কোশ্চেন, যেগুলো তোমরা চেষ্টা করবে মনে রাখার। যদি জানা থাকে ঠিক আছে, না জানা থাকলে বা অজানা কোশ্চেন থাকলে নোট করে নেবে। আজকের সেশন আমরা এখানে এন্ড করলাম, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, টাটা, বাই।